হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের দিগন্ত ভাইয়া। তোমাদের আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে বোর মডেলের সফলতা। তো দেখো ভাইয়া, বোর বোর জিনিসটা আমি যদি এইভাবে বলতে পারি যে পরীক্ষা হল তুমি কখন সফল হবা? যখন তুমি পরীক্ষা হলে একটা ভালো রেজাল্ট করবা বা একটা ভালো টপিক বা ভালো কিছু একটা প্রতিষ্ঠানে যাবা, মনে করো একটা ভালো প্রতিষ্ঠানে তুমি চাকরি একটা ভালো জব পাইলা, তার কারণটা কি হইতে পারে? তোমার সিজিপিএ হইতে পারে বা তোমার একটা ভালো রেজাল্ট হইতে পারে। ওই তোমার ভালো রেজাল্টটা কি হইতে পারে? সফলতা। সেম ভাবে বড় এরকম একটা সফলতা পেয়েছিল। সফলতার ক্রাইটেরিয়াস দেখে তুমি বুঝতে পারবে যে সফলতার ক্রাইটেরিয়াস কটা ছিল? 6টা। সফলতা সফলতা ছিল 6টা এবং ব্যর্থতাও ছিল। কারণ হচ্ছে কোনো কেউ উপরে ওঠার সময় যতটা সফল হয় তার ব্যর্থ কিন্তু তার সাথে থেকে যায়। কারণ আমরা কি জানি? ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। তাহলে এখন আমরা যখন সফলতা পড়তে যাবো, সফলতা তোমাকে আমি লিখে দিয়েছি। দেখো এখানে লিখে দিয়েছি আমরা ট্রিক্সটা কি লিখে দিয়েছি? এক্সাম রেজাল্ট। তোমাকে একটু আগে বলছি আমি যে এক্সাম রেজাল্ট কথাটা, ওই এক্সাম রেজাল্টের কথাটাই। এখন একদম ভাইয়া বলতে পারে যে এই বোর মডেলের মধ্যে বা রাদারফোর্ড মডেলের মধ্যে এক্সামের রেজাল্ট বা এক্সাম কেন আসতেছে, এক্সামের কথা কেন আসবে? ভাই প্রথমত কথায় আসি, দেখো এক্সাম লিখে দিয়েছি আমি। দেখো এক্সামের রেজাল্ট মানে কি? ভালো রেজাল্ট। আর ভালো রেজাল্ট করতে হবে তোমার কি করতে হবে? বেশি পড়ালেখা করতে হবে, বেশি বুঝে পড়ালেখা করতে হবে। দেখো ভাই, মুখস্থের কিন্তু যায়, মুখস্থে কিন্তু কোনো কিছু আসবে না। তোমার যা করতে হবে, তুমি যতটুকু বুঝতে, যতটুকু তুমি খেয়াল ধারণা করতে পারতেছো, ওইটাও তোমার উপর নির্ভর করে তুমি কতটা ভালো রেজাল্ট করবা। তুমি যতটা বুঝে মনে করো একটা ম্যাথ করলা, ওইটা বুঝে যতদিন ধরে তোমার মাথায় থাকবে। কিন্তু তুমি যদি মুখস্থ করে ম্যাথটা করো বা না বুঝে তুমি ম্যাথটা করে বসো, ততদিন ধরে কিন্তু সেই ম্যাথটা মাথায় থাকবে না। তাহলে সেই জন্য কি করতে হবে? তোমার সর্বশক্তি দিয়ে পড়ালেখা করতে হবে। এখন এই যে সর্বশক্তি জিনিসটা যে আমি দাগাইছি, এই সর্বশক্তি একটা কাজ আছে। কাজটা কি? দেখো, এই সফলতার কথাটার মধ্যে যে এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। এই জিনিসগুলো জানার জন্য এই যে সর্বশক্তি তোমাকে কি করবে? হেল্প করবে। আমরা কিভাবে হেল্প করবে? আসো শিখি। সর্বশক্তির মধ্যে আমি নিব স, ব, তালিব ভাষা। এখন দেখো স, ব, তালিব ভাষাতে আমি কি মিলাচ্ছি? দেখো, স দিয়ে স্থায়ী, ব দিয়ে বর্ণালী, ব দিয়ে ব্যাসার্ধ, ব দিয়ে বেগ, তালিব ভাষা দিয়ে শক্তি, আর ব দিয়ে আছে কি? রিড বার্গ ধ্রুবক। এই বার্গের ব বি। হ্যাঁ, তাহলে আমরা এই 6টা বা সফলতা এই 6টা মাথায় রাখবো। কারণ হচ্ছে মেডিকেল এমসিকিউর মধ্যে 6টার মধ্যে দেখে 3টা দিবে আর একটা তোমার ভুল দিবে। তখন ভুলটা, তুমি যে ভুলটা বুঝেছো কোনটা, মানে করে প্রশ্ন আসবে কি কোনটি বোর মডেলের সফলতা নয়, এর মধ্যে কোনো প্রশ্ন আসে, তুমি তোমাদের বুঝে ফেলতে হবে তো কোনটা সফলতা নয়। কিন্তু তখন তুমি নার্ভাস থাকবা, তুমি শিখে গেলেও তো সেখানে ভুলে যাবা। তোমাকে হেল্প করবে তোমার এই ছোট ছোট ট্রিক্সগুলো, যেগুলো তুমি এখন তোমাকে আমি শিখাচ্ছি। যেমন দেখো, এই যে সর্বশক্তি শিখার কথা শিখা, সর্বশক্তি কি জন্য আছে? তুমি মনে একটা মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের মেডিকেল অ্যাডমিশন টিকতে হলে তুমি সেখানে টিকে একটা মেডিকেল চান্স পেতে হলে তোমার অবশ্যই কি করা লাগবে? ভালো করে পড়ালেখা করা, ভালো করে তোমার প্রিপারেশন নিয়ে পড়ালেখা করা লাগবে। সো এখানের মধ্যে দেখো সর্বশক্তি পড়ালেখা করতে হবে। সর্বশক্তিতে কি আসবো? স থেকে স্থায়ী, ব দিয়ে বর্ণালী, ব দিয়ে ব্যাসার্ধ নির্ণয়, ব দিয়ে ব্যাগ নির্ণয়, তালিব বা সদি শক্তি নির্ণয়, এবং ব দিয়ে রিড বা ধ্রুবক নির্ণয়। তো এখন আমরা এইগুলো শিখে ফেলেছি, এই ট্রিক্স দিয়ে আমরা সফলতার কথাগুলো শিখে ফেলেছি। এখন আমরা শিখবো এই সফলতার যে ক্রাইটেরিয়াসগুলো আছে ওগুলো এক্সপ্লেন। কারণ হচ্ছে এক্সপ্লেনটা কেন দরকার? বিকজ তোমার যদি প্রশ্ন কোনোভাবে চলে আসে যে স্থায়িত্ব বলতে কি বুঝো, অথবা বর্ণালী বলতে কি বুঝো, অথবা ব্যাসার্ধ নির্ণয় বলতে কি বুঝো, এখানে যদি কোনো এমসিকিউ চলে আসে, অথবা মনে হয় ডিইউ পরীক্ষার মধ্যে বা কোনো একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিটেন পার্ট চলে আসলো, তখন তুমি কি করবা? তখন তোমার জন্য যে কাজগুলো করতে হবে ওগুলো আমি এখানে তোমাদের সাথে এক্সপ্লেন নিয়ে আসছি বা ব্যাখ্যা করে দিব। ব্যাখ্যার সময় আসার সময় তুমি দেখবা কি? দেখো, স্থায়িত্ব দিকে আমি তোমাকে এর আগের যে ভিডিওটা দিই, মানে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম বা এর আগে যে বোর্ডের যে ভিডিওটা দিয়েছিলাম, বোর্ডের 3টা কম্পোনেন্টে কয়টা সত্য ছিল? 3টা সত্য ছিল। ওই 3টা সত্যের মধ্যে প্রথম সত্য ছিল স্থায়ী কক্ষপথ বা শক্তি স্তর। ওই শক্তি স্তর কি ছিল? ফিক্সড ছিল। যখন তোমাকে লিখে দিচ্ছি, শক্তি স্তরের সাহিত্য কথাটা কখন আসতেছে? স্থায়িত্ব কথা মানে কি? পার্মানেন্ট বা স্থায়ী। যেটা আমরা কি প্রথমে পরমাণু মূল কণিকা, যেটা ক্ষুদ্র কণিকা ছিল, পার্মানেন্ট, যেটা কি ইলেকট্রন প্রোটন নিউট্রন পড়ছিলাম। সেম জিনিস এখানে স্থায়িত্ব বলতে বোঝাচ্ছে কি? দেখো বা ফিক্সড শক্তি স্তর। ফিক্সড শক্তি স্তর কেন ভাইয়া ফিক্সড শক্তি? দেখো এখানে এটা যদি একটা যদি তোমার হয় নিউক্লিয়াস আর এটা কক্ষপথ হয়, এই নিউক্লিয়াস থেকে কক্ষপথে কি ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে। এই ইলেকট্রন ঘুরার সময় ইলেকট্রন যদি কোনো তোমার শক্তি না পায় বা তাপ না পায় বা যে কোনো কিছু যদি না পায়, তার কারণে ও কি এক স্তর থেকে আরেক স্তরে যেতে পারবে না কোনোভাবে। মানে সেই শোষণ, আমরা পড়ছিলাম কি সেই শোষণ, মানে কোনো একটা ইলেকট্রন তার শক্তি শোষণ
অথবা শোষণ ছেড়ে দিলে, মানে শোষণ গ্রহণ করলে বা শোষণ ছেড়ে দিলে, যেটা বলছিলাম যে তোমার থেকে তোমার বন্ধু দেখে লিখলে আর তোমার থেকে তোমার বন্ধু দেখে না লিখলে, যদি দেখে লিখে ভালো রেজাল্ট করবে, দেখে না লাগলে খারাপ রেজাল্ট করবে। ওটা তুমি এর আগের ক্লাসে তোমাকে পড়াইছি, ওটা তুমি যদি যারা দেখো নাই তারা অবশ্যই এটা চেক আউট করে আসো। যার কারণে এর প্রতিটা ক্লাস যদি তুমি করে আসো তাহলে এই ক্লাসটা ভালো করে বুঝতে পারবা। যদি তুমি বলো যে না ভাই আমি আমার মতো ক্লাস করবো, তো তুমি যদি এই ক্লাসে দেখো তাহলে তুমি কথাগুলো বুঝবা না। তাহলে তোমাকে কি করতে হবে, আগে তোমার ওই আগের ক্লাসগুলো দেখে আসতে হবে, দেন এই ক্লাসে আসতে হবে। তাহলে আমরা ক্লাসে আবার ফিরে আসি। তো এখানে কি আমরা কি বলছিলাম, এই যে এখানে যাওয়ার সময় ওর একটা শক্তি লাগে এবং একটা শক্তি লাগে, এবং নিচে নিচে আরেকটা কক্ষপথ নিচে নামার সময় আরেকটা শক্তি লাগে। এই শক্তিগুলো কি কোত্থেকে পায়, তাপ, তারপর ইলেকট্রিক, মানে এরকম কোনো একটা শক্তি যাকে মানে এটা কি ড্যালি সমান কি ছিল, এস নিউ ছিল, যেটা আমরা জানতাম যে এটা আমি এখানে উপরে লিখি ড্যালি সমান এস নিউ, ঠিক আছে, এস নিউ এটা ছিল, এই শক্তির কাজগুলো ছিল। তো ওইটা গেল, ওইটা হচ্ছে তোমার ফিক্স, যেটা গেছে তা ফিক্স কক্ষপথ। এই যে এটাই বললাম যে দেখো ভাইয়া, এই যে ফিক্স যেটা শক্তি স্তর রয়েছে ওটা কি স্থির কক্ষপথ। কেন স্থির কক্ষপথ, কাছে যে ইলেকট্রন যেখানে যে কক্ষপথে রয়েছে ওই কক্ষপথেই থেকে যায়, কোনো কিছু শক্তি শোষণ বা শক্তি বিকিরণ না করে ও মানে ওই কক্ষপথ থেকে সরে যায় না, সেজন্য এই কক্ষপথকে বলা হয় স্থায়ী কক্ষপথ। প্রথমটা ডান, ওকে ডান। নেক্সট আসি বর্ণালী। ভাইয়া বর্ণালী বলতে গেলে, বর্ণালী বলতে কি বুঝবো, বর্ণালী বলতে গেলে দেখো তোমাকে এর আগের ক্লাসে বলেছিলাম যে মানে বোর মডেলের সময় বলেছিলাম যে বর্ণালী তখনই উৎপন্ন হয় যখন কোনো একটা ইলেকট্রন তার শক্তি শোষণ করে বা শক্তি বিকিরণ করে বা শক্তি ফেলে দিয়ে বা শক্তি নিয়ে যখন উপরে উঠে এমন নিচে নামে, তখন যে সূক্ষ্ম রশ্মিগুলো উৎপন্ন হয় তাকে বর্ণালী বলা হয়, যেটা আমাদের বোর বলতে পারে না। বোর না বলার কারণে এটা তার আবার অসফলতা, যেগুলো আমরা সফলতা বলছি আবার অসফলতাও বলবো, হ্যাঁ ওই যে অসফলতা বলা হয়েছে যে আমরা বোর বলতে পারিনি সেজন্য। তো বর্ণালী, এই কথাটা বর্ণালী উনি বলেছে যে বর্ণালী আছে, কিন্তু বর্ণালী কয়টা আছে বলেছে, একটা আছে বলেছে, কিন্তু উনি বলেন না যে বর্ণালী আরো সূক্ষ্ম বর্ণালী রয়েছে, এটা কিন্তু বলে নাই। উনি বলছে যে হ্যাঁ শুধু একটা যদি ইলেকট্রন নিচে থেকে উপরে যায়, মনে করো একটা ইলেকট্রন মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন উপরে যাচ্ছে অথবা নিচে নামতেছে, তখন বোর বলছে যে মানে একটা ইলেকট্রন যদি উপরে উঠে বা নিচে নামে তার শুধু একটা সূক্ষ্ম রশ্মি দেখা যায়, যেটাকে বর্ণালী বলা হয়। তো এটা বললে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে, এর পরে যে টপিকটা আনবো যেটা হচ্ছে সীমাবদ্ধতা, ওইখানের মধ্যে তুমি বুঝতে পারবে কেন এই কথাটা আমি বলতেছি। তাহলে তুমি যদি আমার সাথে আমার পুরো ভিডিওর সাথে আমার সাথে থাকো, তা তুমি বুঝে যাবে এই কথাটা কেন বলছি আমি, ঠিক আছে। আসো পরে ফিরে আসি আবার। তো এখানে দেখো বর্ণালীর মধ্যে আবার কি ছিল, বর্ণালীর মধ্যে ছিল হাইড্রোজেনে একটি পরমাণু, মানে বর্ণালীতে আমাদের বোর মডেল বলেছে হাইড্রোজেন একটি পরমাণু থাকলে সেটাই বর্ণালী দেখাবে, আর কেউ বর্ণালী দেখাবে না, আর কেউ বর্ণালী দেখাবে এমন কিছু বলা হয়নি, মানে বোরে এমন কিছু বলে নাই। যদি মনে করো আমি এখানে এগুলো বাদে যদি আমি একটা সোডিয়াম নিই, সোডিয়ামের ইলেকট্রন কয়টা, 11টা, তাহলে দেখো এখানে বর্ণালী দিবে কারা, শুধু এক ইলেকট্রন যারা পরমাণু রয়েছে তারা বর্ণালীটা দিবে, কিন্তু যারা 11, যারা 3, 4, 5 এরকম অনেক বিশাল বিশাল আকৃতির পরমাণু রয়েছে তারা তার বর্ণালী দিবে না। কারণ হচ্ছে তারা হচ্ছে কোনোভাবে মনে করো 4টা ইলেকট্রন থাকে, 4টা ইলেকট্রন 3টে কখনো দূরে দিতে পারবে, মানে ফেলে দিতে পারবে না। মনে হয় তোমাদের 4টা আম আছে, তুই 4টা আম থেকে মনে হয় তোমার বন্ধুকে 2টা দিতে পারবে, বেশি হলে 4টাতে দিয়ে ফেলতে পারবে না, সম্ভব না এটা, বা 3টাতে দিয়ে ফেলতে সম্ভব না, তোমার তো নিজের নিট আছে। তো ওইভাবেই যেহেতু কারণ মনে করে আজকে তোমার একটা বেতন, তোমার একটা টিউশন করাচ্ছ, টিউশনের মধ্যে তোমার বেতন দিল, বেতন পুরো টাকা তো ফ্যামিলি দিতে পারবে না, তোমার কাছে নিজের কাছে কিছু রাখতে হবে, ওই জিনিসটা হচ্ছে এখানে মেন কথা, যে উনি বসে শুধু একটা ইলেকট্রন থাকলে এটা দিতে পারে, কিন্তু আর সবার কি হবে, ওই যখন বেশির কথা চলে যাবে তখন এটা কি হয়ে যাবে, এই জিনিসটা তখন বাদ হয়ে যাবে, ওইটা আমরা সীমাবদ্ধতে যেয়ে পড়বো। আমাদের বর্ণালী জিনিসটা কি, বর্ণালী আছে যে ও শোষণ নিয়ে ইলেকট্রন উপরে ওঠে আর বিকিরণ করে নিচে নামে, ওটাকে বর্ণালী বলা হয়। এবং বর্ণালীটা বোর বলেছিলেন যে হাইড্রোজেন পরমাণু মানে একটা ইলেকট্রন থাকা সেসব পরমাণুতে হবে, আর কোথাও হবে না। ডান। নেক্সট হচ্ছে কি, তোমার হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়। আমরা ব্যাসার্ধ নির্ণয় এই জিনিসটা কীভাবে করছে দেখো, ব্যাসার্ধ নির্ণয় ক্যালকুলেশন করেছে, এই যে ব্যাসার্ধ নির্ণয় ক্যালকুলেশনটা করেছে এটা কিন্তু মেডিকেলে ইম্পর্টেন্ট, শুধু ব্যাসার্ধ নির্ণয় কথাটা, ব্যাসার্ধ নির্ণয় যে পুরো প্রসেসটা আছে ওটা তোমাদের দরকার হবে না, কারণ মেডিকেলের কখনো এই প্রসেসটা আসে না। তো শুধু তোমাদের কি জানতে হবে, ব্যাসার্ধের মানটা কত, ব্যাসার্ধটা কীভাবে মানে কোন জায়গা থেকে বা কীভাবে বের করছে, বের করার সূত্রটা কি ছিল, MBR ইকুয়াল টু NS ডিভাইড বাই 2π, ওই সূত্রটাই ছিল। কিন্তু এখানের মধ্যে তোমার দেখতে পারবে যে ব্যাসার্ধের সূত্রের মধ্যে দুইটা লিখছে, আমি একটা লিখছি A0, এটা হচ্ছে R0। আর A0 বা R0 লেখার কি দরকার, কি দেখো ভাই প্রশ্ন অনেকভাবে আসতে পারে, প্রশ্নকে তোমাকে হয়তো বা দিয়ে দিলে A0, তোমার ব্যাসার্ধে দিয়ে দিলে A0, তা তুমি কি করবা তখন, তুমি তো বইয়ে পড়ে গেছে R0, A0 তো পড়ো নাই, তাহলে A0 দিতে পারে জিনিসটা, R0 দিতে পারে জিনিসটা। এখন দেখো এখানে দুইটা মান লিখছি, একটা হচ্ছে SI একক,
একটা হচ্ছে সিজিএস একক। তোমাদের এই দুটোটাই দরকার হবে না, তোমাকে আমি এর আগের ক্লাসে দেখাইছি যে এস একের থেকে সিজিএস একক কীভাবে আসা যায়, ঠিক আছে? মানে ওইটা তোমাকে দেখাইছিলাম যে একটা একটা আর্কের মান আর এস একের জুলের মান, জুল থেকে আর্ক কীভাবে আসতে হয়। তাহলে অথবা মিটার, তাহলে সিজিএস একের কী বলছিলাম, সেন্টিমিটার থাকবে, আর এস একের কী থাকবে, মিটার থাকবে। তা তুমি বুঝে নাও মিটার থেকে সেন্টিমিটার আসলে কী হবে, সিজিএস একক হয়েছে। তো সিজিএস একক জিনিসটা আমরা বুঝবো। তাহলে ব্যাসার্ধটা কত, 5.292 × 10⁻11 মিটার, ঠিক আছে? এটা তুমি ন্যানোমিটার কাউন্ট করাতে পারবা, এটা তোমার উপর, তুমি যত কাউন্ট করাতে পারো, ন্যানোমিটার কাউন্ট করাতে পারবা। আর তুমি এটা তোমার উপর, তুমি নির্ভর করে তুমি কী করতে যাচ্ছ। হ্যাঁ, তারপর তো এই পরটা হচ্ছে 0.5292 × 10⁸ সেন্টিমিটার। হয়তোবা এটা একটু, এটার মানটা একটু এদিক ওদিক হতে পারে, বইয়ের সাথে এদিক ওদিক আছে। এই যেটা পড়াচ্ছে সেটা হচ্ছে রিসেন্টলি বই এখনও পাওয়া যায় না, রিসেন্টলি যখন আসবে তখন নিয়ে এইটা আমি সংশোধন করে দেবো যদি কোনো সংশোধন পাওয়া যায়। তো আপাতত এই দুইটাই, মানে তোমার ব্যাসার্ধ মান এই দুইটাই। নেক্সট আছে ব্যাক নির্ণয়। ব্যাক নির্ণয়ের মধ্যে দেখো, ব্যাক নির্ণয় যেটা আছে, ব্যাক নির্ণয়ের মধ্যে আমরা ব্যাক নির্ণয় করবো কীভাবে, ওই যে সূত্র এটাই, m/r = ns/2/π। আমরা যদি কোনো একটা ইলেকট্রন ব্যাক না জানি বা ব্যাকগুলো বলতে না পারি, তাহলে আমি ব্যাক নির্ণয়ের সময় ওই সূত্রটা ইউজ করলে, বা এই যে সূত্র আছে এখানের মধ্যে বিটা রেখে দিলে, বিটা যদি আমি মাঝখানে রেখে দিই, তাহলে দেখো কি লিখতে হবে, ভি সমান কী হবে, ns/2π/mr। এই যে ns/2π/mr যেটা আছে ওইটা তুমি, কারণ হচ্ছে একটা ইলেকট্রন ব্যাসার্ধ বা পুরো কক্ষপথের ব্যাসার্ধ যদি জানো, এই যে ব্যাসার্ধ জেনে গেলাম, ঠিক আছে? তারপর তুমি যদি একটা ইলেকট্রনের ভর জানো, অবশ্যই আমরা আগে জানি, প্রথম ক্লাসে করেছিলাম ভরটা। এবং তুমি যে এইচ এর মানে কি, প্লাঙ্কের ধ্রুবক, ওটাও তুমি জানো। তুমি শুধু বসালে একটা কি ইলেকট্রনের ব্যাক পেয়ে যাও। এটা হচ্ছে মূল থিং যে ব্যাক নির্ণয়টা, ঠিক আছে? বুঝতে পারছি? নেক্সট হচ্ছে কি শক্তি নির্ণয়। শক্তি নির্ণয়টা কোথা থেকে আসে, ডেল ই = এইচ নিউ। এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে তোমার হচ্ছে যে প্লাঙ্কের ধ্রুবক, আর নিউ কি লেখা আছে দেখো, লিখে লেখা c/λ। এর আগের ক্লাসে বা এর আগের ক্লাসে যে ক্লাসগুলো দিয়েছিলাম ওইখানে ঠিক ছিল যে c/λ কেমন আসছে, এটা ছিল v/λ। ভি কে সি কেন কনভার্ট করছে, কারণ হচ্ছে ইলেকট্রন প্রোটন যে মানগুলো রয়েছে ওদের এখানে যদি মানে আলফা কণা নিক্ষেপ করছে, আমার মনে আছে সবাই, তো আলফা কণা খুব এত সহজে, লেজার রশ্মিটা এত কম দ্রুত যাবে না, অনেক দ্রুত। বলছিলাম কি আলফা কণার নিঃসরণ করতে কত আলোর বেগের সমান ছিল। তাহলে দেখো একটা নিউক্লিয়াস বা একটা পরমাণু যদি আলফা বেগে, মানে 3.3 × 10⁸ ব্যাগে যদি মারি, তাহলে অবশ্যই ইলেকট্রনের সময় কি ব্যাগে মারতে হবে, সেম ব্যাগেই মারতে হবে। তাহলে দেখো যে কোনো এই পরমাণুর ক্ষেত্রে ব্যাগটা কিন্তু মানে আলোর বেগের সমান থাকে। এটা মাথায় রাখবা, যে তোমার মাথায় রাখবা যে প্রশ্ন এরকম আছে যে সব সময় পরমাণুতে কত ব্যাগ ধারণ করতে পারে, c = 3 মানে আলোর বেগ, ঠিক আছে? এটা মাথায় রাখবা, এইটা মাথায় অল টাইম রাখবা। এটা তোমার এমসিকিউ চলে আসছে, কোনো মনে করো চলে আসছে, মানে তুমি দেখবে সবগুলো তুমি জানো, সব মানে তোমার জানা আছে, বাট মাথায় রাখতে হবে পরমাণুর সময় সবসময় অ্যাটাক করা হয়, বা পরমাণুকে অ্যাটাক করা হয় আলোর ব্যাগ দিয়ে, ঠিক আছে? ওই যেটা আমরা আলফা কণার নিঃসরণ বের করছিলাম, আলফা কণার ব্যাগ কত ছিল 3 × 10⁸ এই টাইপসের, ঠিক আছে? বুঝতে পারছি? নেক্সট, তাহলে শক্তি নির্ণয় বুঝে গেছি যে কীভাবে শক্তি নির্ণয় করবো। ডেলি সমান লেখা যায় যে E2 - E1 লেখা যায়, অথবা E1 - E2, মানে তুমি যেভাবে লিখতে পারো, এটা তোমার প্রশ্নের উপর নির্ভর করছে, তোমার যে এমসিকিউ ম্যাথ আসবে তখন ওইটার উপর নির্ভর করবে জিনিসটা। নেক্সট হচ্ছে কি তোমার, নেক্সট হচ্ছে যে এই যে রিডবার্গ ধ্রুবক। এই রিডবার্গ ধ্রুবকের সময় তুমি দেখবা, রিডবার্গ ধ্রুবকের সময় RH থেকে RH সমান কি 1/λ সমান কি নিউবার সমান কি, আর মানে রিডবার্গ ধ্রুবক হচ্ছে RH, ঠিক আছে? হ্যাঁ দেখো 1/λ = নিউবার = RH ব্র্যাকেট 1/n1² - 1/n2² = মিটার ইনভার্স। তো এটা মানটা কত হলে তোমার রিডবার্গে কত বের করেছিল, 1.09678 × 10⁻7। এটা হচ্ছে কি বের করছে, রিডবার্গ ধ্রুবক বের করছে। আর তুমি যদি বলো ভাই মানটা কীভাবে বের করছে একটু বলেন, বা এটা ডিটেলস একটু বলেন, তাহলে এটা ডিটেলস বলতে গেলে তোমার আমার সাথে পরের ক্লাসগুলোতে থাকতে হবে। তুমি এটা দেখে গেলে তুমি বুঝবে না, কারণ তোমাকে আমি এক ক্লাসের মধ্যে বোর্ডের মধ্যে রিডবার্গ নিয়ে আসতে পারবো না। রিডবার্গের সময় রিডবার্গ পড়াবো, আপাতত বোর্ডের সময় এটা আসতেছে কেন, কারণ বোর্ডও এরকম একটা RH বা রিডবার্গ ধ্রুবক একটা মান বের করছে, সেই মানটা ছিল 109739। মানে এই যে মানটা দেখো, এই মানটা আর এই পাশে এই মানটা দেখো, খুবই কাছাকাছি। তাহলে একটা কথায় বোর্ড এই জায়গায় সফলতা পেয়েছে রিডবার্গ ধ্রুবকের পরে যে মানটা বের করেছে, বোর্ডের প্রথমে সেই মানটা বের করে, কিন্তু বোর্ডের সূত্র ছিল কোনটা, S নিউ = এটা যেটা আমরা আগে পড়ে আসছি। কিন্তু রিডবার্গ ধ্রুবক ছিল, ইকুয়েশন ছিল কোনটা, এটা। এটা কম্পেয়ারটা আমরা পড়বো পরের ক্লাসে। আপাতত সফলতা এগুলাই, এর বাইরে কোনো সফলতা পাইনি। আপাতত এই 6টা জিনিসের সফলতা পেয়েছিল। এবং তোমার প্রথম থেকে বলি, থমসন সফলতা 4টে পেয়েছিল, রাদারফোর্ড সফলতা 5টে পেয়েছিল, এবং আমাদের বোর মশাই সফলতা পেয়েছে 6টি। তাহলে দেখো থমসন আগে আসে তাহলে 4, রাদারফোর্ড পরে আসে তাহলে 5, বোর এর পরে আসে তাহলে কত 6, এরকম 4 5 6, মানে আমরা রিদম কি 4
5 6 রিদম হিসেবে শিখবো, ঠিক আছে? তাহলে কি প্রথম কি আসছে, থমসনের মডেল দিছে, ওটা কি ওয়াটারমেলন মডেল বা মানে অ্যাটমিক মডেল, ওটা দিছে, ওটাতে কটা সঠিক ছিল, 4টা সঠিক ছিল, 4টা ভুল ছিল। এবং রাদারফোর্ড মডেল 5টা সঠিক ছিল, 5টা ভুল ছিল। এবং লাস্টে যে সফলতা হবে বোর মডেল, 6টা ভুল হবে এবং 6টা সঠিক হবে। এখন যে 6টা সঠিক তো পড়ে ফেললাম, এরপরে 6টা বুলেটগুলো নিয়ে আসতেছি। ওকে, তাহলে ঠিক আছে।